অবসরের ১৩ বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ খোদ গ্রামীণ ব্যাংকের। সুবিধা দিয়েছেন পরিবারকে, বিভ্রান্তিকর তথ্য দাবি। বৃষ্টির হলে ৪ দিন ধরে বিপর্যস্ত সিলেট, ঘরবাড়ি ছাপিয়ে ওসমানী মেডিকেলে পানি। নগরবাসী চরম দুর্ভোগে, লন্ডনে বসে মেয়র। সুনামগঞ্জে ভেঙেছে সড়ক। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। সাবেক আইজিপি বেনজির আহমেদের সহায়তায় গাজীপুরে বিঘার পর বিঘা বনের জমি দখল করে গড়ে তোলা হয় ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। অভিযোগ আছে, যার বিনিময়ে তাকে দেয়া হয় রিসোর্টের 25% শেয়ার। শুধু তাই নয়, পুলিশের ভয় দেখিয়ে দখলে নেয় কৃষি জমিও। আর এসব করা হয়েছে তৎকালীন স্থানীয় প্রশাসনের যোগসাজশেই। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের এই রিসোর্ট। অভিযোগ উঠেছে গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি এলাকায় কৌশলে বনের ভেতরে প্রথমে ব্যক্তি মালিকানা কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে বেনজির আহমেদের অদৃশ্য ক্ষমতায় আশপাশের 6 একর 70% বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে দখল করে নেওয়া হয় 3 একর কৃষি জমি। জনশ্রুতি রয়েছে, বিলাসবহুল রিসোর্টটির দখল বাণিজ্যে মাথা হিসেবে থেকেই 25% শেয়ার পেয়েছিলেন বেনজির। জমির কথা কইলে এই বেনজির আছে, পুলিশের ডিজি যে বেনজির, এগুলোর সামনে মানুষ কথাই বলে না বইয়ে। তবে ভাওয়াল রিসোর্ট নিয়ে কথা বলতে যেন অদৃশ্য এক ভয়ের ছায়া। বন্যপ্রাণী ডিভিশনে 7টা, আর ওখানে প্রায় 20টার উপরে আমরা উচ্ছেদ করার পরে 2টা ডিএফও একসাথে বদলে দিয়েছে। অনেকের অভিযোগ, দখলদারদের কাছ থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন নীরবে থেকেছে স্থানীয় বন বিভাগ। তবে দুদক ও আদালতের তৎপরতায় যেন নড়ে চড়ে বসতে চাইছে জেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের রায় পেয়েছি, এখন আমরা আমাদের যে প্রসিডিউরটা সম্পন্ন করে উচ্ছেদে চলে যাব। এদিকে অবৈধ দখলের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মালিক শওকত আলী রাসেল সহ 4 জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 6 জুন তিনি দুদকে উপস্থিত হচ্ছেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে জাতিসংঘের মহাসচিব যেখানে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে, সেখানে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই বলেও জানান মন্ত্রী। সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। কারো উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। সেখানে ডয়েচে ভেলের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। তো এগুলো দেশ বিরোধী, অন্তঃশাসন্য কিছু প্রতিবেদন। সাবেক পুলিশ প্রধানকে যখন দুর্নীতির জন্য পালিয়ে থাকতে হয়, তখন সেই বাহিনীর সম্মান থাকে কোথায়? এমন প্রশ্ন রেখেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। বেনজির নজিরবিহীন, একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? আর একজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না, কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে। অবসরের 13 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলল তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা জানান, ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস নিজ পরিবারকে সুবিধা দিয়েছেন। তবে ইউনূসের আইনজীবীর দাবি, একটি বিশেষ গোষ্ঠী ডক্টর ইউনূসের অর্জন সুনাম সহ্য করতে না পেরে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। বাবার শিষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে বাবার পকেট, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট মাইরের একটি চেষ্টা করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ গ্রামীণ ব্যাংকের। প্রতিটা বইয়ে 1.67 টাকা উনার সেই সময় 13 বছর আগে বেশি নিয়েছে। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী, কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? তাহলে এতদিন কেন চুপ ছিল গ্রামীণ ব্যাংক? পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন, সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। ইউনূস কোন অভিশাপে পড়ছেন তারও জবাব দিয়েছে গ্রামীণ ব্যাংক। এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন। এর আগে রোববার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ডক্টর ইউনূস ও তার আইনজীবী। তারই জবাবে সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলন করেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ঈদের পর থেকে 1 ঘন্টা বাড়ছে অফিসের সময়সূচি। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানান। বিদ্যুৎ সাশ্রয় 2022 সালের 24 আগস্ট থেকে 1 ঘন্টা কমিয়ে সরকারি অফিসের সময় বিকেল 4টা পর্যন্ত করা হয়। প্রায় 2.25 বছর পর শুরু হচ্ছে 9টা 5টা অফিস। মূল অফিস সময় ফেরত যাওয়া প্রয়োজন, আমাদের দাপ্তরিক প্রয়োজনে এটা প্রয়োজন, আমাদের কর্মঘণ্টাটা ব্যালেন্স করা দরকার, যে পরিমাণে কাজ করা দরকার সেটা করা দরকার। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে, তবে মাঝখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন ভোজনের বিরতি। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তারপরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে ঠিক। সুরমার পানিতে হাবুডুবু খাচ্ছে সিলেট নগরী। বসতঘর ও ব্যবসার প্রতিষ্ঠানে পানি ঢুকে একাকার অবস্থা। ঘরবাড়ি ছাপিয়ে তলিয়েছে ওসমানী মেডিকেল কলেজ। রাস্তাঘাট প্লাবনে তলিয়ে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। নগরবাসীর চরম দুর্ভোগে লন্ডনে বসে দর্শকের ভূমিকায় মেয়র। থই থই পানি সিলেট নগরীতে, সড়ক ঘরবাড়ি ছাড়িয়ে পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণেও। বর্ষার আগেই ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এবারও প্লাবিত হয়েছে নগরীর শতাধিক এলাকা। জলমগ্ন অবস্থায় রাত দিন পার করছেন কয়েক লাখ বাসিন্দা। পরিস্থিতি যখন উন্নতির দিকে ছিল, তখন এক রাতের ভারী বর্ষণেই সুরমা কুশিয়ারার পানি আবারও বিপদসীমার উপরে উঠেছে। এতে 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ ঝুঁকিতে আছেন। অফিসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পানি ঢুকে গেছে, কারেন্টও নেই এলাকার। শহর নগরীর নির্মাঞ্চল তলিয়ে ঘরবাড়ি, এলজেইডি, ওসমানী মেডিকেল কলেজে পানি ঢুকে যখন দুর্দশা চরমে, তখন লন্ডনে বসে নীরব দর্শক মেয়র। জনপ্রতিনিধিদের দুর্গত মানুষের পাশে না পেয়ে ক্ষোভ ছাড়েন অনেকে। মেয়র তো লন্ডন আজ, কিন্তু এখন বর্তমানে আমাদের লোকে তো দেখা সাক্ষাৎ হয় নাই, আর 3 দিন 4 দিন ধরে তো আমাদের পানিবন্দী অবস্থায় আছে। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি 5 দিন ধরে বিপদসীমার উপরে থাকায় বাঁধের বেশ কয়েকটি স্থান ভেঙে পানি প্রবেশ করছে। এদিকে সুনামগঞ্জেও নদ নদীর পানি হু হু করে বেড়ে চলেছে। পাহাড়ে ঢলে দোয়ারা বাজারের ট্যাংরা টিলায় সংযোগ সড়ক দেবে বাংলা বাজার সুরমা ও বগলা ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। টানা 3য় মাসের মতো কমলো এলপিজির দাম। আগের মাসের তুলনায় 30 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 1363 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা রাখার অভিযোগ থাকলেও চেয়ারম্যানের দাবি, দেশের অনেক স্থানেই
নির্ধারিতের চেয়ে কম দামে মিলছে এলপি গ্যাস। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শুরুতেই দেশে নির্ধারণ হয়ে আসছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। সে ধারাবাহিকতায় জুন মাসের জন্য বহুল ব্যবহৃত জ্বালানি পণ্যটির নতুন দাম ঘোষণা করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে টানা তৃতীয় মাসের মতো মিলল সুখবর। প্রতি 12 কেজিতে 30 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয় 1363 টাকা। কমিশন জানায়, বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম কমা ও ডলারের মূল্য আগের মাসের তুলনায় কিছুটা কমিয়ে ধরার সুফল পাবেন ভোক্তারা। গত মাসে ডলারের মূল্য ছিল আমরা 119 টাকা 21, আর এই মাসে আমরা ধরেছি 118 টাকা। 12 কেজি সিলিন্ডার কোম্পানি বিক্রি করে 1268 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1318 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1363 টাকায়। তবে বেঁধে দেয়া সীমারেখার চেয়ে বাড়তি দাম রাখার অভিযোগ থাকলেও ভিন্ন কথা শোনালেন বিইআরসি চেয়ারম্যান। টাঙ্গাইল গিয়ে দেখছি যে আমরা যে রেট নিতে তার চেয়ে 50 টাকা কমও বিক্রি করতেছেন। আগে যে অবস্থাগুলি আপনারা দেখছেন সেই অবস্থা নাই। এখন আপনারা যে কোনো জেলায় যান, উপজেলায় যাবেন, আমি দেখেছি যে যেই আমরা মূল্য নির্ধারণ করি তার চেয়ে কম মূল্য পাওয়া যাচ্ছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের লিটার প্রতি দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 53 পয়সা, যা আগের মাসের তুলনায় 1 টাকা 39 পয়সা কম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 3 দিন ধরে অন্ধকারে কারওয়ান বাজারের 3টি মার্কেটের 1200 দোকান 1 বছরের বিল বাকি থাকায় ডিবিডিসি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসায়ীদের দাবি, তারা ঠিকমতো বিল পরিশোধ করলেও বকেয়া রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 4 কোটি টাকা বাকি থাকলেও ডিএনসিসি বলছে গত 1 বছরে ব্যবসায়ীরা প্রায় 3 কোটি টাকা পরিশোধ করেনি। সুমন সরকারের ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। তীব্র গরম, ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই মোমবাতি জ্বালিয়ে বেচাকেনার চেষ্টা। এভাবেই 3 দিন ধরে বিদ্যুৎবিহীন চলছে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট ও সুপার মার্কেটের অন্তত 1200 দোকান। কারণ কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি। তবে এজন্য পরস্পরকে দুষছে উত্তর সিটি কর্পোরেশন ও দোকান মালিক সমিতি। এই মাসে বিলটা আছে, এই বিলটা কিন্তু আমার পরিশোধ, আমাদের কিন্তু বিল বাকি নেই। ডিবিডিসি সিটি কর্পোরেশনের কাছে যে পরিমাণ টাকা পায়, আমার জানা মতো আমাদের কাছে এই পরিমাণ টাকা সিটি কর্পোরেশন পায় না। আর ডিপিডিসি বলছে 12 মাস ধরে বিদ্যুৎ বিল দিচ্ছে না সিটি কর্পোরেশন। এখন পর্যন্ত 3,97,35,733 টাকা পাওনা ডিপিডিসি। বিল পরিশোধের জন্য 2 দফায় গত 18 এপ্রিল ও 5 মে সিটি কর্পোরেশনকে চিঠি দেয় ডিপিডিসি। অবগত করা হয় ব্যবসায়ীদেরও। আমার কাছে এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে কোনো কেউ যোগাযোগ করে নাই। বিল যদি পেমেন্ট করে একটা অ্যামাউন্ট অথবা দিবে 2-1 দিনের ভিতরে, একটা যদি ওনাদের একটা ইয়ের ভিতরে আসবে, টাকাটা দেওয়ার মধ্যে যদি চলে আসে আমরা লাইন দিয়ে দিব। তবে ডিএনসিসি কর্মকর্তাদের দাবি, ব্যবসায়ীরা বিল না দেওয়ায় তা পরিশোধ করতে পারছে না সিটি কর্পোরেশন। তারা যেটা মনে করছে যে কন্ডেম ঘোষিত ভবন, তাহলে বিদ্যুৎ বিল কেন দেব, তাহলে চলে যাক। মার্কেট ওয়াইজ অবশ্যই আমাদের কাছে আপনার ডকুমেন্ট চাইলে আমরা দিতে পারবো যে কোন মার্কেটে কত টাকা কত মাস আমরা বকেয়া আছে, এটা বলা আছে। কারওয়ান বাজার স্থানান্তর নিয়ে ব্যবসায়ী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে বৈপরীত্য চলছে অনেক দিন ধরেই। এর মধ্যে 2019 সালে চিকেন মার্কেটকে অব্যবহার্য হিসেবে চিহ্নিত করে ডিএনসিসি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মে মাসে দেশে বেড়েছে খাদ্যপণ্যের দাম। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 10.76%, যা এপ্রিলে ছিল 10.22%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। মে মাসে সামগ্রিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে হয়েছে 9.89। আগের মাসে যা ছিল 9.74%। মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমে 9.19% হয়েছে। এ সময় নিত্যপণ্য কিনতে শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি অর্থ খরচ করেছেন। মে মাসে গ্রামের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 9.99 এবং শহরের 9.72%। স্বর্ণ ও হীরা চোরাচালানের মধ্য দিয়ে বছরে দেশ থেকে পাচার হচ্ছে প্রায় 91,000 কোটি টাকা, এমন দাবি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের। সংগঠনটির দাবি, যতটা পাচার হয় তার তুলনায় আটকের পরিমাণ সিকিভাগও নয়। চোরাচালান ঠেকাতে মনিটরিং সেল গঠন, ব্যাগেজ রুল সংশোধন সহ 7 দফা সুপারিশ তাদের।
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর ৯১,২৫০ কোটি টাকারও বেশি পাচার হয়ে যাচ্ছে। পুরো টাকা হুন্ডির মাধ্যমে চোরা কারবারিরা বিদেশে পাচার করে থাকে, এমন দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের। সোমবার স্বর্ণ ও ডায়মন্ড চোরাচালান বন্ধে করণীয় শীর্ষক এক আলোচনায় সংগঠনটি জানায়, প্রতিদিন ২৫০ কোটি টাকার স্বর্ণ ও হীরা অবৈধভাবে বাংলাদেশে ঢোকে। তাদের দাবি, ভারত সংলগ্ন ৩০ জেলার সীমান্ত দিয়ে স্বর্ণের চোরাচালান হয়ে থাকে। সোনা চোরা কারবারিরা সিন্ডিকেটের মাধ্যমে বিদেশ থেকে সোনার বার আনছে। সাধারণত বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর কর্মীগণ বাস ও ট্রেন যোগে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করে থাকে। স্বর্ণের অবৈধ বাণিজ্যের কারণে প্রবাসী আয় প্রবাহ কমছে এবং মানি লন্ডারিং বাড়ছে বলেও দাবি করে সংগঠনটি। সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকের $22 মিলিয়ন রিজার্ভ জমা হতো, যা থেকে সরকার রাজস্ব আহরণ হতো প্রায় 10,000 কোটি টাকা। চোরাচালান বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান, বাজুসকে সম্পৃক্ত করে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠন, ব্যাগেজ রুল সংশোধন সহ 7টি সুপারিশ দিয়েছে সংগঠনটি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের পক্ষে টানতে মরিয়া তারা। ভোটাররা বলছেন, কথার ফুলঝুরি নয়, সুখ দুঃখে পাশে থাকবেন যে তাকেই বেছে নেবেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত গ্রামীণ জনপদ। শেষ মুহূর্তের প্রচারণায় তোড়জোড় প্রার্থীদের। আর মাত্র একদিন পর চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। প্রচারণার শেষ দিনে প্রার্থীরা নেমেছেন মাঠে। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাতের বেলায় সকল পোস্টার ব্যানার ছেড়ে ফেলে এবং তারা মানুষকে হুমকি দামকি দিচ্ছে। ভোটাররা বলছেন, শুধু কথার ফুলঝুরি নয়, উন্নয়নে কাজ করবেন এমন জনপ্রতিনিধিকেই নির্বাচিত করবেন তারা। যাদেরকে দিয়ে মানুষের উপকৃত হবে এই ধরনের প্রার্থীকে আমরা নির্বাচিত করব। এদিকে নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনও কঠোর অবস্থানে থাকবে বলে জানায় পুলিশ। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিয়ে তারপর আবার নির্বিঘ্নে ফেরত আসতে পারবে। আগামী 5 জুন চতুর্থ ধাপে দেশের 8টি জেলার 55টি উপজেলা পরিষদ নির্বাচনে হবে ভোট। কনক আজাদ, সময় সংবাদ। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েবের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী রোকেয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। গত 29 মে ব্যাংকের লকার থেকে স্বর্ণ চুরির 5 দিন পর এ মামলা করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শুরু থেকেই ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের দিকে ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থায় প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এখানে আসামি করেছি ব্যাংকের এমডি, তারপরে সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি এবং এখানকার লোকাল ব্রাঞ্চ ইনচার্জ এবং লকার ইনচার্জ, এই 4 জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নাম উল্লেখ করে এটা পুলিশ তদন্ত করে বের করবে কারা জড়িত এই ঘটনার সাথে। ব্যাংকে টাকা রাখা যাচ্ছে না, ব্যাংকে গোল্ড রাখা যাচ্ছে না, কোথায় রাখবো? সেফটি তো কোথাও পাচ্ছি না, সেফটি তো কোথাও নেই। অভিযোগের মধ্যে অনেক কিছু আছে। উল্লেখযোগ্য হচ্ছে যে ব্যাংকের কর্মকর্তা কর্তৃক আত্মসাৎ অভিযোগটা গ্রহণ করেছি এবং এই অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এবার ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। কে বসছেন দিল্লির মসনদে জানা যাবে আজ। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে স্নায়ুচাপ। বুথ ফেরত জরিপে এগিয়ে থাকায় উজ্জীবিত গেরুয়া শিবির। তবে সমীক্ষা খুব একটা আমলে নিচ্ছে না বিরোধী ইন্ডিয়া জোট। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। 19 এপ্রিল থেকে 1 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। 55 লাখ ইভিএমে বন্দী সেই গণনায় জানা যাবে মঙ্গলবার। ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা। আকাশে ড্রোন, কেন্দ্রের ভেতর ও বাইরে থাকছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ দল।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর ভোটারের সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ শুরু হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকবেন কাউন্টিং সেন্টারে, থাকবেন গণমাধ্যমের প্রতিনিধি ও বিদেশি পর্যবেক্ষকও। দেশটির অন্যতম দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় এবার 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল ছাড়াও 2500-এরও মতো প্রাদেশিক রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে লড়েছেন। নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন প্রায় 14,000 প্রার্থী। মঙ্গলবার একইভাবে জানা যাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিধানসভার ফলাফলও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঈদুল আজহা সামনে রেখে কুয়েতে প্রবেশ করছে পর্যাপ্ত কোরবানির পশু। মূল্য সাশ্রয় করতে বিভিন্ন দেশ থেকে পশু আমদানি করছে দেশটি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। জ্যোতির্বিদদের মতে এবার ঈদুল আজহা উদযাপন হবে 16 জুন। ঈদুল আজহা কাউন্টডাউন শুরু হতে না হতেই কুয়েতে প্রবেশ করছে পর্যাপ্ত কোরবানির পশু। এবারে ঈদুল আজহায় পশুর দাম আরো সাশ্রয়ী করতে ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে আমদানি করেছে উট, দুম্বা, গরু সহ বিভিন্ন কোরবানির পশু। স্থানীয় নাগরিকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা সৌদি নোয়াইমি ভেড়া এবং ইরানি সাফালি ভেড়াও আমদানি করেছে পর্যাপ্ত পরিমাণে। এছাড়াও জর্দান থেকে ইরাক হয়ে কুয়েতে আসছে প্রায় 30,000 দুম্বা। অস্ট্রেলিয়া, সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পশু আসছে বলে জানান বিক্রেতারা। যে যখন টাইম পায় তখন এই কিনে যায়, কারণ এখানে তো সুযোগ সুবিধা আছে। 15 দিন 20 দিন আগে কিনে রাখতে পারে। আগে যারা আগে যাইব সবচেয়ে ভালো জিনিসটাই পাইব। যেমন এই যে না আছে 600 এখন তো বাচ্চা নিতে পারবো, আর পরে তো আর বাচ্চা নিতে পারবো না, পরে বাচ্চাটাই নেওয়ান লাগবো। এই হয়েছে ওখানে যেমন আমরা ব্যস্ত আছি। এই যেমন ওই যে লাল সবক দিয়ে তুই গেছে কুইতিরা, এই যে লাল সবক দিয়ে গেছে, এভাবে তুই যাবো ঈদের দিন নিয়ে যেতে পারবো। ঈদের এখনো 2 সপ্তাহ বাকি। এর মধ্যে ক্রেতারা পছন্দের পশু কিনতে ভিড় করছেন কাবাদ অঞ্চলের পশু বাজারে। তুলনামূলক গতবারের চেয়ে কিছুটা বেশি গরুর মূল্য বলছেন প্রবাসী ক্রেতারা। তবে পছন্দের পশুটি আগে থেকেই কিনতে চান অনেকে। গরুর সংখ্যা বেশি থাকে তো বাছাই করতে সুবিধা হয়, যে কোনো কালার নেওয়া যায়। এরপরে তো হয়তো বা সব কালার মিলবে না। আমি এখন দেখলাম আসলাম দেখলাম আমার যেটা চয়েস হয়েছে সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্যই মূলত আমি 2-3 সপ্তাহ আগে আসছি। যদি পছন্দ হয় তাহলে কিনা নিয়ে যাব। ফ্যামিলি সহকারে আসছি আমরা এখানে, ইনশাআল্লাহ কুরবানি দিব। গরু সবই পছন্দ, কিন্তু কুরবানির জন্য দামটা মনে হয় একটু বেশি। প্রকার ভেদে গরু বিক্রি হচ্ছে 350 দিনার থেকে শুরু করে 1200 দিনার, আর দুম্বা এবং ছাগল বিক্রি হচ্ছে 80 দিনার থেকে 200 দিনার পর্যন্ত। কুয়েতের কাবাদ থেকে মঈন সুমন, সময় সংবাদ। প্রবাসী বান্ধব বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের গুরুত্ব দিয়ে বাজেট করলে রেমিটেন্স প্রবাহ বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধিতে রেমিটেন্স যোদ্ধাদের মনোযোগ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত সহ সারা বিশ্বে অবস্থান করছেন 1.5 কোটি প্রবাসী। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি গতিশীলতা পেয়েছে। তবে বাংলাদেশের জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য প্রণোদনা ছাড়া তেমন কোনো বরাদ্দ না থাকায় তারা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তাই আসন্ন বাজেটে প্রবাসীদের জন্য নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করে একটি প্রবাসী বান্ধব বাজেট তৈরির দাবি তোলা হয়েছে। প্রবাসীরা আবেদন জানান বিদেশে নানা বিপর্যয় ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেমিটেন্স যোদ্ধাদের দায়িত্ব যেন সরকার বহন করে। প্রবাসী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনায় সরকার যেন বৃত্তি প্রদান করে। প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠাতে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিদেশিদের জন্য একটা সুন্দর বাজেট করবে, যেটা আমাদের প্রবাসীদের অনেক সময় প্রবাসীরা অনেক বিপদের সম্মুখীন হয়, সেই বিপদের সময় যেন কাজে আসে। এই প্রবাসের টাকা দিয়ে আমাদের দেশেও যাতে কোনো কিছু করা যায়, কোনো কর্মসংস্থানে কোনো কিছু করা যায়, কর্মসৃষ্টি করা যায়, এই ধরনের কর্মবান্ধব বাজেট দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রবাসীদের দাবি, বিদেশে কর্মক্ষেত্রে অসংখ্য প্রবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকে পঙ্গু হয়ে উপার্জন অক্ষম হয়ে গেছেন। সরকার রেমিটেন্সের উপর যতটা নির্ভর হচ্ছে ততটা রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্ব দেওয়ারও আহ্বান তাদের। বর্তমানে যেটা 2.5% প্রণোদনা, সেটা বাড়িয়ে কমপক্ষে 5% যদি প্রণোদনা করা যায় তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরো বেড়ে যাবে। প্রবাসী বান্ধব বাজেট তৈরির জন্য প্রবাসীদের পণ্য পরিবহনের উপর কর আরোপ কমানোর দাবিও জানিয়েছেন অনেকে। বিদেশ ফেরত যাত্রীরা কষ্টার্জিত উপার্জন দিয়ে শখের জিনিসপত্র নিয়ে গেলে সেসব পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহারেরও আহ্বান জানান তারা। শিবলি আল সাদিক,
সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেল বৈশাখ উৎসব। এতে আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বাঙালির প্রাণের এই উৎসব যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা তাদের। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। বাঙালি জাতির ঐতিহ্যবাহী উৎসব বৈশাখ। নানা কারণে নির্দিষ্ট সময়ের পরেও প্রবাসে এই উৎসব উদযাপন করে থাকেন বাংলাদেশিরা। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী বাঙালিয়ানের মধ্য দিয়ে উদযাপন করেছে বৈশাখ উৎসবের। আয়োজকরা জানিয়েছেন, নিজেদের কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই উদ্যোগ। বাঙালি সংস্কৃতি যেন চর্চা করতে পারে, তারই ধারাবাহিকতায় আমরা এই বাংলাদেশের এই সংস্কৃতি এখানে লালন করার জন্য, ধারণ করার জন্য আমরা প্রতি বছরই স্বরলিপি শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আমরা বৈশাখী মেলাটা করে থাকি। আমরা চাই আগামী প্রজন্ম এই কৃষ্টি কালচার তুলে ধরুক, আরো দূর নিয়ে যাক। বাঙালি সংস্কৃতির এই উৎসব দেখতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশে যেরকম মেলা একটা ফিল হতো, যে বিদেশে থেকেও আমরা সেই উৎসবটাই পাচ্ছি। বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছি, এনজয় করছি, সবাই বৈশাখী সাজে আসছে। দেশ থেকে আগত অতিথি শিল্পী লায়লা ও বেলিয়া ফ্রুজের গানে আনন্দে মেতে ওঠেন উপস্থিত প্রবাসীরা। গানের পাশাপাশি নাচও দর্শকদের মন কাড়ে। উৎসব প্রাঙ্গণের স্টলগুলোতে ছিল দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারের সমাহার। বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বৈশাখ উৎসব যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা সবার। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। উন্নত জীবন জীবিকার আশায় দুবাই পাড়ি দিলেও উল্টো হতাশায় থাকা হাজারো বাংলাদেশির ধীরে ধীরে কর্মের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় আলকুজ লেবার কমিউনিটি মার্কেটে। সেখানকার অধিকাংশ দোকানই এখন প্রবাসী বাংলাদেশিদের দখলে। এতে রেমিটেন্সের যোগান দিতেও ভূমিকা পালন করছেন তারা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের অন্যতম ব্যস্ত এলাকা আলকুজ লেবার ক্যাম্প, যেখানে প্রায় 6 থেকে 7 লাখ শ্রমিকদের আবাস। যদিও সেখানে কর্মহীন শ্রমিকের সংখ্যাও কম নয়। তাদের জীবিকার কথা মাথায় রেখে দুবাই মিউনিসিপ্যালিটি এবং দুবাই পুলিশের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে স্থানীয় লেবার কমিউনিটি মার্কেট। এতে কিছুটা হলেও দুর্দশা লাঘবের সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে মার্কেটটিতে বর্তমানে কর্মরত শ্রমিক বা ব্যবসায়ীদের মধ্যে শতকরা 80% বাংলাদেশি। তাই স্থানীয়দের কাছে এটি বাঙালি মার্কেট নামে বেশ পরিচিতি পেয়েছে। স্থানীয় শ্রমিকরা জানান, প্রায় 2 থেকে 2.5 হাজার প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে এখানে। সাধারণ মানুষ যেহেতু ক্রয় ক্ষমতার ভিতরে চলতে পারে এবং মার্কেটটা সবসময় চালু থাকে, সস্তার জন্য মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসে। দুবাইতে আসার পরে কাম কাজ ছিল না, তাই মানুষ রাস্তাঘাটে বসতো। তাই গভর্নমেন্ট আর কি এটা আমাদের উন্মুক্ত করেছে এই কারণে, যেহেতু মানুষ বেকার অবস্থা ঘোরাঘুরি করে, যেহেতু এখন মানুষ এখানে এটা খুলে দিচ্ছে, উন্মুক্ত করছে এই কারণে যাতে বেকার না থাকে। আমাদের মানে কম দামের ভিতরে আর কি আমাদের একটা কাজ জানা আছে বিধায় আমরা এখানে বসছি। বাজারটিতে দোকানের সংখ্যা প্রায় 400, যার অধিকাংশই বাংলাদেশিদের দখলে। খাবার, গার্মেন্টস পণ্য, ইলেকট্রনিক সহ মিলছে নানা প্রয়োজনীয় সামগ্রী। কমিউনিটি মার্কেট এখানে প্রায় লোক আছে 2 থেকে 2.5 হাজার, দোকান আছে প্রায় 1200। কিছু কিছু লোক আছে আপনার কোম্পানিতে কাজ করে, তারা একটু ফ্রি টাইম পায়, এই কারণে কিছু দোকানপাট করে। আর কিছু লোক আছে আপনার ফ্রি ভিসা লোক, যেমন আমি ফ্রি ভিসা লোক, আমি অন্য কোম্পানিতে জব করি আর এখানে বিকেলবেলা আসি আর কি দোকানদারি করি। প্রতিদিন 50,000-এর বেশি মানুষের সমাগম হয় এখানে। ধীরে ধীরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।